প্রথমে আগে একটু বন্দনা গান করতে হয় বা ঠাকুরকে ডাকতে হয়। কবি গান, কীর্তন গান, বাউল গান, বাই নাচ, লাঠি নাচ, টুসু গান, ভাদু গান, যে কোনো গান গাইতে গেলে প্রথমে আগে বন্দনা গান করতে হয়। তদ্রূপ আপনাদের এই আসানসোল তাঁতিপাড়ায় আপনারা যে কবি গানের আয়োজন করেছেন, কাকে নিয়ে বন্দনা গান? ওহে সুন্দর শ্যামল আমার গিরিধারী লালো, অজ্ঞানতার অন্ধকারে জ্ঞানের আলো জ্বালো। অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানকে নিয়ে আজকের এই বন্দনা গান। তিনি সুন্দর, তিনি শ্যামল, তিনি গিরিধারী লাল। এই বাঁ হাতের কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করে তিনি বৃন্দাবনবাসীকে বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন, তাই তিনি গিরিধারী লাল। তিনি সুন্দর, তিনি শ্যামল, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ। কিন্তু এই বর্তমান কলিযুগে সেই ভগবানকে আমরা চিনতে পেরেছি কাকা বাবু? চিনতে পারি না। সেই ভগবানকে আমরা চিনতে পারি নাই, তার কারণ কি না আমাদের মুখে হরি হরি আর বগলে ছুরি মারি। ঠিক ঠিক নাকি? আমাদের মুখে হরি হরি বগলে ছুরি মারি। ও মা, কার ক্ষতি করব আমরা সকাল থেকে এটাই চিন্তা করি, কার লাভ করব সেই চিন্তা বর্তমান মনের মধ্যে নাই। এই বর্তমান কলিযুগে আমরা সেই ভগবানকে চিনতে পারি নাই। এই বর্তমান কলিযুগে কেউ যদি কয়েক লাখ টাকার মালিক হয়ে যায়, দাদা, কেউ যদি কয়েক লাখ টাকার মালিক হয়ে যায় আর যদি কোন রকম একটা মোটর সাইকেল কিনতে পেরেছে, তো তার ভাবটা হয়ে যাচ্ছে আমার মতন এরা মনে হয় এই তল্লাটটাতে আর একটা কেউ নাই। এইটা হচ্ছে সেই বর্তমান কলিযুগ। এই বর্তমান কলিযুগে আমরা সেই ভগবানকে চিনতে পারি নাই। ভগবানকে চেনা তো দূরের কথা, ও মা, আমরা নিজের মা বাবাকে চিনতে পারি না। যে মা বাবা কত কষ্ট করে একটা ছেলেকে মানুষ করছে না, যে মা বাবা কত কষ্ট করে একটা ছেলেকে মানুষ করছে, সেই ছেলেটা শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হওয়ার পর দেখবেন একটা চাকরি পাচ্ছে, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার। চাকরি পাওয়ার পর কি করছে না একটা ইংরেজি হাই হ্যালো বলা মেয়েকে লাভ ম্যারেজ করে কোয়ার্টারে বাস করছে, আর বুড়ো মা বাবা পড়ে রয়েছে এই কোয়ার্টারে। বুঝলেন? এই বর্তমান কলিযুগে আমরা সেই ভগবানকে চিনতে পারি নাই। তবে ভগবানকে চিনতে পারি আর না পারি, আমরা নিজের শাশুড়িকে খুব ভালো করে চিনতে পেরেছি। আমরা নিজের শাশুড়িকে খুব ভালো করে চিনতে পেরেছি। যদি দেখবেন এই আপনাদের যে কীর্তন উপলক্ষে কবি গান তো নাকি, তো কারো বাড়িতে শাশুড়ি এসেছে, হ্যাঁ মা, তো যার বাড়িতে শাশুড়ি এসেছে শাশুড়ির আপ্যায়নটা দেখবেন। সকাল থেকে মা 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 করে করে জিভের জল শুকিয়ে যাচ্ছে, যেন শাশুড়ির পেটে আমাদের জন্ম হয়েছে, বুঝলে? আর বুড়ো মা বাবা যদি বলে যে বেটা সামনে বাজারে যাচ্ছিস, আমার জন্য একটা শাড়ি কিনে দিবি, তো সেদিকে নজর। আমরা সেই ভগবানকে চিনতে পারি নাই, সেই মা বাবাকে চিনতে পারি নাই নাকি? আর সেই ভগবানকে চিনতে পারলেন না কে? না অর্জুন। অর্জুনের নাম আপনারা সবাই জানেন। সেই অর্জুন চিনতে পারলেন না কোন দিন? কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল। আরে বাহ বাহ বাহ, ওরে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন বলিহারি ওরে শেষে হয়ে গেল, কৃষ্ণকে গিয়ে অর্জুন বলিতে লাগিল, শুনো 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 সখা তোমারে জানাই, একটি তোমায় কথা বলবো, শুনো তুমি তাই। আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক পাপ করে আছি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অনেক পাপ করে আছি। আমি গঙ্গায় স্নান করিব, শুনে শুনো হে সখা, আমার গঙ্গায় স্নান করাই এখন করা চাই।
না হলে দেহের পাপে কিছুতে মিটিবে নাই। কুরুক্ষেত্রের যুদ্ধ মা যেদিন শেষ হয়ে গেল, কৃষ্ণকে যেই পরে অর্জুন বলছে সখা আমি অনেক পাপ করেছি, আমি নিজের আত্মীয় পরিজন সকলকে মেরেছি, তো আমার মনের একটি ইচ্ছা আছে যে আমি আমার এই দেহের পাপ মোচন করব, গঙ্গায় স্নান করব। ভগবান অন্তর্যামী, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে হাসছেন আর মনে মনে চিন্তা করছেন, আহা অর্জুন তুমি এতদিন আমার সঙ্গ করছো অথচ তুমি আমাকে চিনতে পারলেন না, ঠিক আছে তোমার যখন মনের ইচ্ছা চলো স্নান করতে। সঙ্গে সঙ্গে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে নিয়ে স্নান করতে গেলেন। সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে স্নান করতে গেল, গঙ্গার সামনে উপনীত হলো, ঘাটের সামনে রথ দাঁড়িয়ে যায়। অর্জুনকে বলে কৃষ্ণ শুনো ভাই, এখন তুমি গঙ্গায় স্নান করতে যাও, আমি এইখানেই রব, তোমার কোনো চিন্তা নাই। দাঁড়াও শোনো অর্জুন, গঙ্গার ঘাট চলে এসেছি, আমার রথ এইখানেই রইবে, তুমি স্নান করবা। অর্জুন কিন্তু ও মা ভগবান মনে মনে চিন্তা করলেন যে অর্জুনকে শিক্ষা দেওয়া দরকার, অর্জুনকে শিক্ষা দেওয়া দরকার। ভগবান কি করলেন যে অন্তর্যামী তিনি অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন মন দিয়ে শুনুন। যেই মাত্র অর্জুন স্নান করতে গেলেন, যেই পরে দেখছেন দুটি শ্রীগাল গল্প করছে। অর্জুনের কিন্তু কাকাবাবু মনের অর্জুনের একটি গুণ ছিল, কি গুণ না তিনি পশু পাখির সমস্ত ভাষা বুঝতে পারতেন। মা অর্জুন পশু পক্ষীর সমস্ত ভাষা বুঝতে পারতেন। তো দুটি শ্রীগাল গল্প করছে, একটি ছোট ভাই একটি বড় ভাই। ছোট ভাই বড় ভাইকে বলছে এ দাদা অনেকদিন কিছু খাই নাই, আজ দীর্ঘদিন ক্ষুধায় কিন্তু আমার পেট জর্জরিত, তো কিছু খাবার জুটবে না? দাদা বলছে আয় দেখ একটা মোড়া ভেসে আসছে, দেখতে পেয়েছিস, ওই মোড়াটাকে আসতে দে, আমরা দুজনে আরাম করে খাবো, আমিও অনেকদিন খাই নাই। যেই মাত্র মোড়া ঘাটে চলে এসেছে, ছোট ভাই খেতে যাবে আর বড় ভাই বলছে দাঁড়া 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 দাঁড়া, খাইস না দাঁড়া, আমাকে আগে পরীক্ষা করতে দে, আমাকে আগে মোড়াটাকে পরীক্ষা করতে দে। বড় ভাই গিয়ে পরে কি করেছে না প্রথমে তার কানটি শুনেছে, আস্তে আস্তে ও মা এইদিকে অর্জুন দেখছে সবকিছু, কিন্তু বড় ভাই যেই পরে কি করেছে প্রথমে কানগুলি শুনেছে, কানগুলি শুনে পরে ঘাড় নাড়ছে, মুখটা শুনে পরে ঘাড় নাড়ছে, পা গুলো শুনেছে, হাতগুলো শুনেছে, প্রত্যেকটার ঘ্রাণ নিয়েছে। দেখবেন কোন মোরা জিনিস যদি খায় কোন পশু প্রথমে কিন্তু আগে শুনে ঘ্রাণ নেয়, তো সেই রকম শ্রীগাল চারদিকে শুনে পরে বলছে ভাই এটা খাওয়া যাবে না। বলছে কেন কেন দাদা খাওয়া যাবে না? বলছে এর কানগুলো শুনে পরে দেখলাম যে এ কোনোদিনও এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেয়নি, এর কানে এখনো গুরু মন্ত্র পড়ে নাই। এর হাতগুলো শুনে দেখলাম যে এর হাতে কোনোদিনও আজ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় নাই, করতালি দিয়ে আজ পর্যন্ত কোনোদিন হরি নাম করে নাই, পাগুলো দিয়ে আজ পর্যন্ত কোনোদিনও তীর্থস্থান যায় নাই। আর মুখটা শুনে দেখলাম এখনো পর্যন্ত এর বিমল গুটকা আর ক্যাপ্টেনের গন্ধ ছাড়ছে, ঠিক ঠিক, এর মুখটা আজ পর্যন্ত কোনোদিনও ভগবানের গুণ কীর্তন গায় নাই, বুঝলি রে বাবা। অতএব একে খাওয়া যাবে না, লাথি মেরে দিয়েছে। ছোট ভাই বলছে দাদা তুমি তো না হলে মোড়াটাকে লাথি মারলে, আর জীবনটা মোড়াটা যে রথের উপরে বসে আছে ওকে লাথি মারতে পারবে? অর্জুনকে দেখাচ্ছে। অর্জুন মনে মনে চিন্তা করছে এই কি বলছে, আমি জীবন্ত মোড়া, কারণ কি যাই এদিকে এদিকে আমাকে জীবন্ত মোড়া কেন বললি? বলছে আহা তোমার মতন বোকা কজন আছে, তুমি গঙ্গায় স্নান করতে এসেছো কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে পাপ করে, তো কার রথে করে এসেছো? বলছে শ্রীকৃষ্ণ আমার সখা। ওই শ্রীকৃষ্ণ কে তুমি জানো? বলছে হ্যাঁ জানি। বলছে গঙ্গার উৎপত্তি কোথায়? না ভগবানের চরণ কমল থেকে। তাহলে যার চরণ কমল থেকে গঙ্গা সৃষ্টি, তুমি তাকে ছেড়ে দিয়ে পরে গঙ্গায় স্নান করতে আসছো, তোমার মতন মূর্খ কজন আছে? সঙ্গে সঙ্গে অর্জুন নিজের অপরাধ বুঝিতে পারিল। ভগবানের পা ধরে বলিতে লাগিল,
শুনো 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 সখা বলি হারি ভাই আমায় এখন ক্ষমা করা চাই, না হলে অপরাধে কোনোদিনও মিটবে নাই। শুনো 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 সখা, আমি তোমাকে চিনতে পারি নাই, আমি এখনো পর্যন্ত মূর্খের মতন কাজ করছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। সেই রকম বর্তমান কলিযুগে আমরা কিন্তু সেই ভগবানকে চিনতে পারি নাই, আমরা ভুলে গেছি সেই দিনের কথাটা। কোন দিনের পায়েন? ওরে যে দিনেতে ছিলাম মায়ের ওই না গর্ভবাসে, যেদিনেতে ছিলাম মায়ের ওই না গর্ভবাসে, সেই দিনেতে দিল দেখা দেবী শ্রীনিবাসে, সেই দিনে দিল দেখা দেবী শ্রীনিবাসে। সেদিন আমার নিকটে প্রভু শুনিয়েছিল বাণী, সেদিন আমার নিকটে প্রভু শুনিয়েছিল বাণী, বলি হরি শুনো শুনো ওরে জীবী শোনাবো কাহিনী, তোমায় ওই হস্ত দিলাম আমি শুনো চাঁদের কণা, এই হাতে কি করিবে আমারে বলো না। প্রভুর নিকটে সেদিন বলেছিলাম ভাই এই হাতে দিয়ে কি করিব শুনো শ্যামরাই, আমি বন হতে নানা ফল করিব চয়ন, আমি বন হতে নানা ফল করিব চয়ন, ভক্তি ভরে তোমার পায়ে করিব অর্পণ। এই শুনে প্রভু সেদিন শুনিয়েছিল বাণী, শুনো শুনো ওরে জীব শোনাবো কাহিনী, এই পদ দিলাম আমি শুনো চাঁদের কণা, এই পায়েতে কি করিবে আমারে বলো না। প্রভুর নিকটে সেদিন বলেছিলাম ভাই এই পায়েতে কি করিব শুনো শ্যামরাই, পৃথিবীতে তোমার যত মন্দির আছে পায়ে হেঁটে যাব আমি যাব তোমার কাছে। এই শুনে প্রভু সেদিন শুনিয়েছিল বাণী, শুনো শুনো ওরে জীব শোনাবো, এই নয়ন দিলাম আমি শুনো চাঁদের কণা, এই নয়নে কি হেরিবে আমারে বলো না। প্রভুর নিকটে সেদিন বলেছিলাম ভাই এই নয়নে কি হেরিব শুনো শ্যামরাই, পৃথিবীতে তোমার যত যুগল মূর্তি আছে, পৃথিবীতে তোমার যত যুগল মূর্তি আছে, এই নয়নে হেরবো আমি যাব তোমার কাছে। যেদিন মাতৃগর্ভে আমাদের ৮ম মাস বয়স, আমরা ভগবানকে ডেকেছিলাম প্রভু গো এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদের পৃথিবীর আলোতে নিয়ে চলো। ভগবান সেদিন মাতৃগর্ভে আমাদের দেখা দিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন ওরে জীব এই হাতগুলো দিয়েছে, হাত দিয়ে কি করবি না প্রভু, এই হাত দিয়ে তোমার পূজা সেবা করব, এই পা দিয়ে তোমার যত তীর্থস্থান আছে ঘুরে বেড়াবো, এই চোখ দিয়ে তোমার রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করব। ভগবানকে যথাযথ উত্তর দিয়েছিলাম। ভগবান সেদিন মাতৃদ্বার মুক্ত করে দিলেন। যেদিন 10 মাস 10 দিন বয়স হলো আমরা পৃথিবীর আলোতে এলাম, আসার আগে মোহমায়া রূপে একটা নারী এসে আমাদের গলায় একটা মায়ার মালা পরিয়ে দিলেন। সেদিন কি হলো, এই গাড়ি বাড়ি জমি জায়গা ছেলে মেয়ে টাকা পয়সা পেয়ে আমরা ভুলিয়া গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা। সেদিন আমার আমার করে যেদিন সবই আমার হলো, সেদিন আমার আমার করে যেদিন সবই আমার হলো, গাড়ি আমার বাড়ি আমার ওগো শ্রোতা দল, জমি আমার জায়গা আমার ভাবছি মনে মনে, ছেলে আমার বউ আমার জানাই কবি গানে বড় ভাই, যেদিনেতে আমাদের সব শেষ হয়ে গেল, সব মানে মৃতদেহ গো শ্রোতা দল। শেষের দিনে আমরা যখন শ্মশানেতে যাই, শেষের দিনে আমরা যেদিন শ্মশানেতে যাই, সেদিন হরি ছাড়া গতি নাই জানেন তো সবাই, সেদিন হরি ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই।
আমার করি ভাই হরি ছাড়া গতি নাই আমার করি ভাই হরি ছাড়া গতি নাই এবার ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা ছাড়িয়া বন্দনা কবির সূচনা গাইবারে কবি গান গাইবারে কবি গান গাইবারে কবি গান গাইবারে কবি গান আজ বসি আজ জন করিবেন শ্রবণ আমাদের কবি গান আজ বসি আজ জন করিবে শ্রবণ আমাদের কবি গান আজ কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা করব মোরা আলোচনা কবি গানের হয় সূচনা করব মোরা আলোচনা কবি গানের হয় সূচনা তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে প্রণাম জানাই গরম আমি ভগবানের চরণেতে প্রণাম জানাই বড় ভাই বন্দনা গান অল্পে অল্পে রাখিলাম হেতায় নররূপী নারায়ণ বলি হরি যেভাবে গরম চলছে তুই ওই বয়স্ক মানুষগুলোর কাছে যে করে বাজাচ্ছিস বিপদ রাখতে জায়গা নাই নাকি নররূপী নারায়ণ সব বাবা আপনারা এসেছেন আসরে বাবা বাবা 10 জনাকা চরণ ধুলি তুলে নিলাম শিরে বাবু গো আদি গুরু পিতা মাতা বলি হরি আপনারা সব জানেন জ্ঞানী জনে প্রথমেতে প্রণাম জানাই তাহাদের চরণে আমি গুরুদেবের চরণেতে প্রণাম জানাই বন্দনা গান অল্পে অল্পে রাখিলাম হেতায় কিন্তু কবি গানের কেমন মজায় আমি বলে যাই ছন্দ করে না বললে মজা পাবেন নাই দেখুন প্রথম আসরে মোদের হবে দেখা দেখি ভাই দ্বিতীয় আসরেতে হবে বোকা বকি গো আবার তৃতীয় আসর যখন চলে আসবে ভাই কাকা বাবু আমাদের মারামারিও হতে পারে ছাড়াবার কেউ নাই আবার চতুর্থ আসর যখন হবে উপনীত ভাই না বটে রে মনের সুখে আমরা হইব মিলিত কিন্তু কেমন করে কবি গানের বায়নাটা পাই ছন্দ করে না বললে মজা পাবেন নাই দিন 15 আগের কথা জানাই আমি খুলে একটি ফোন এসেছিল আমার মোবাইল সেদিন আসানসোল তাঁতিপাড়া হতে ফোন চলে গেল ফোন করলেন তাঁতিপাড়া হরিনাম কমিটি ও গো শ্রোতা দল বললেন তাঁতিপাড়ায় একদিনই কবি গান চাই আমি বললাম ঠিকই আছে কোনো চিন্তা নাই দিয়ে আজকের দিনটি যখন ঠিক হয়ে গেল পেটিএম এর মাধ্যমে বায়না পাঠিয়ে দিল আজকের দিনটি যখন চলে এলো ভাই গাড়ি মোড়া ছেড়ে দিলাম বিকাল 4টায় 4টার সময় মোদের গাড়ি ছেড়ে দিল 1 ঘন্টা পরে বাবা রানীগঞ্জে যেই মাত্র পাঞ্জাবি মোড় চলে এলো ভাই
বাঁ দিকে গাড়ি যায় অমনি বেগে যায়। মেন রোডে গাড়ি তখন ছুটিতে লাগিল। দেখতে দেখতে আসানসোল বাজারে উপনীত হইল। হটন রোড দিয়ে গাড়ি ছুটে চলে যায়। মাস্টার পাড়া বাবা পেরিয়ে যায়। যেই মাত্র তাঁতি পাড়া গাড়ি চলে এলো, কমিটি দাদারা হাজির হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখুন মোদের কি কর্ম করিল। প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। কিছুক্ষণ পরে বাবা মিষ্টি জল দিল। তারপরে দেখুন মোদের মুড়ি দিয়ে দিল। যেই মাত্র ঘড়িতে 8টা বেজে যায়, কমিটি দাদারা ডাক দিয়ে দেয়, পায়ের না দুয়ারে রেডি হয়ে গেল। 8:30 দেখতে দেখতে ঘড়িতে বাজিল। স্টেজে তারা তখন উপনীত হলো। দর্শকবৃন্দ ধীরে ধীরে হাজির হয়ে গেল। এইবারে কবি গান ওগো শ্রোতা দল, নররূপী নারায়ণ সব এসেছেন আসরে। দর্শনাকার চরণ ধুলি তুলে নিলাম শিরে। অতএব পূজনীয় ভাবুক শ্রোতাগণ, কবি গানটি মন দিয়ে করিবেন শ্রবণ। এইবারে কবি গানের পালা, আর পালাটি ধরলেই বেরিয়ে যাবে জ্বালা নাকি? তাই তো। ও মা, কবি গান হচ্ছে খুব মজার গান, বুঝলেন? আমরা বছর 2-3 আগে আপনাদের গ্রামে এসেছিলাম, আবার আপনারা সুযোগ দিয়েছেন, আমরা এসেছি। কবি গান হচ্ছে খুব মজার গান। কবি গানকে বলা হয় পঞ্চরসের গান। কেন না, কবি গানে দেখুন বিভিন্ন বয়সের কিন্তু খোঁজদার আছে। কবি গানে বিভিন্ন বয়সের খোঁজদার আছে। যে যেমন খোঁজদার, আমি দোকানদার, সেই রকম পকেটে মাল নিয়ে রেডি আছে নাকি? বয়স্ক বাবাজিদের জন্য পুরাণ পুঁথির কথা বলতে হয়, তাছাড়া কিন্তু ভালো লাগবে না। তাহলে বয়স্ক বাবাজিদের জন্য পুরাণ পুঁথির কথা। মা লক্ষ্মী, এই যে এতগুলি মা লক্ষ্মী এসেছেন, মা গো, কলিযুগের মহিলা, বর্তমান কলিযুগের মেয়ে ছেলে। শ্রীকৃষ্ণের মাসির নাম কোন দিকে সেটি জানেন? আর যদি বলি যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি দেখেন মা, বাবারে মা লক্ষ্মীদের হাসিটি দেখেন। হ্যাঁ, এখন যদি জিজ্ঞাসা করেন যে গোটার সময়, এখনই বলি দেবেন নাকি মা? তাহলে মা লক্ষ্মীদের জন্য সমাজ সংসারের কথা বলতে হয়, শিক্ষিত ভাইদের জন্য শিক্ষার কথা বলতে হয়, আর এই যে চারা না টানা খুচরা মালগুলি বসে আছে, এদের জন্য হাসি ফুর্তির কথা বলতে হবে। কবি গান হচ্ছে মজার গান, পঞ্চরসের গান। আবার কবি গানকে বলা হয় জটিল গান। কেন না, কবি গানের বই কিন্তু বাজারে বিক্রি হয় না। আপনারা বই দোকানে যেয়ে পরে যদি বলেন যে কবি গানের বই দেন, কবি গানের কোনো বই নেই। আপনারা রান্না করার বই পাবেন। আপনারা যদি বলেন যে রবীন্দ্রসঙ্গীত শিখব, স্বরলিপি সহ বই পাবেন, নজরুল গীতির বই পাবেন, আধুনিক গানের বই পাবেন, সমস্ত কিছুর বই পাওয়া যায়। কবি গানের কিন্তু বই পাওয়া যায় না। গুরুদেবের কাছে কৃপা নিয়ে এবং আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি মাথায় নিয়ে আমরা কিন্তু উপস্থাপন করি। সমস্ত কৃপাটা আপনাদের। আপনারা যদি কৃপা করেন, কবি গান ভালো হবে। আপনারা যদি কৃপা না করেন, কবি গান কিন্তু গাওয়ার আমাদের উপায় নেই। তাই ছোট ভাই, ছেলে, বন্ধু হয়ে আপনাদের কাছে বলি যে আপনারা কিন্তু কৃপা করুন। আপনারা কৃপা করুন যাতে গান ভালোভাবে গাওয়া যায়। তো যাই হোক, কবি গান খুব মজার গান। আজকে যে পালাটি, আজ প্রথমে পরিচয় জানাই। আমার নাম হচ্ছে সন্টু লাই। বাড়ি আমার বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা থানার শুশুনিয়া গ্রামে। আমার যে পাল্লাদার, তার নাম হচ্ছে গোবিন্দ দাস। ভিজা বিড়ালটি ধুতি পরে রেডি আছে, প্রাইমারি হরিজন প্রাইমারি স্কুলে নাকি। এখনই আপনাদের সামনে আসবে। দুটি দল আমরা চলে এসেছি। গান শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কাছে কার্ড আছে, অ্যাড্রেস আছে, আপনারা যাবার সময় নিয়ে যাবেন। এরপর আজকের পালা, যে পালাটি আপনাদের সামনে উপস্থাপন হবে, সত্য ত্রেতা দাপর কলি, 4টি যুগের মাঝখানে। গতবারে আমরা করেছিলাম নারী পুরুষ নাকি, মা বাবা করেছিলাম গতবারে। তাহলে এইবারে যে পালাটি আপনাদের সামনে উপস্থাপন করব, সত্য ত্রেতা দাপর কলি, 4টি যুগের মাঝখানে। আজকের পালার বিষয় ওরে একালে আর সেকালে। লড়াই হবে দুদলে, একালে আর সেকালে। লড়াই হবে দুদলে, একালে আর সেকালে। আজকের পালার বিষয় সত্য ত্রেতা দাপর কলি, 4টি যুগের মাঝখানে। একদিকে অতীত আর একদিকে বর্তমান।
একদিকে একাল, একদিকে সেকাল, একদিকে আধুনিক, একদিকে পৌরাণিক, একদিকে বিজ্ঞান, একদিকে ভগবান। আরো গোদা বাংলায় যদি বলতে হয় আজকের ওরে দাদুতে আর নাতিতে, দাদুতে আর নাতিতে। কাকা বাবু যেমন ইন্দুরে আর হাতিতে, দাদুতে আর নাতিতে, ইন্দুরে আর হাতিতে, দাদুতে আর নাতিতে। একজন এসে প্রমাণ করবে দাম আছে তো সেই যুগের দাম আছে, সহ্য ত্রেতা দাপর যুগের দাম আছে, কলি যুগের দাম নাই। দাম আছে তো পৌরাণিক যুগের দাম আছে, আধুনিক যুগের দাম নাই। দাম আছে তো ভগবানের দাম আছে, বিজ্ঞানের দাম নাই। অর্থাৎ একজন দাদুকে বড় করবে আর একজন নাতিকে বড় করবে। এই তো তাইলে দাদু আর নাতি দুজনেই আছে, চিন্তার কোনো কারণ নাই। আপনারা দুজনেই বসে আছেন, তাহলে একজন হচ্ছে সেই যুগের মাল আর একজন হচ্ছে এই যুগের মাল, না কি বলেন? আমি যেহেতু প্রথমে আসরে এসেছি, আমি যতক্ষণ আসরে থাকবো আমি কাকে বড় করব? একাল নাকি নাতি দিকে বড় করব? আমি যতক্ষণ আসরে থাকবো আমি ইয়ং ছোকরা দিকে বড় করব নাকি? আমি হচ্ছে আধুনিক যুগের মাল, খাবো বর্তমান যুগের মাল, বিজ্ঞানের মাল। ও মা, আমি হচ্ছি বিজ্ঞানের যুগের মানুষ। আমি যতক্ষণ আসরে থাকবো আমি বিজ্ঞানকে বড় করব। আর আমি জানি আমি নব্য যুগের সভ্য ছেলে। বলিহারি পাবি পাবি। আমি নব্য যুগের সভ্য ছেলে। বলিহারি আমি দাঁড়ালাম কালে, আজ আমাদের লড়াই হবে দেখুন দুটি দলে। আমি নব্য যুগের সভ্য ছেলে, বটে ভাই। আমি লড়াই লেগে যাব। প্রথমেতে গুরুজনদের প্রণাম জানাবো। ও মা, আমি নব্য যুগের সভ্য ছেলে। গোবিন্দ দাস সেই কালের বুড়ো। এদের মাথাগুলো ছিল যেন কাতলা মাছের মুড়ো, বুঝলে? এই আজকের আসরে তুমি ভগবান, আমি বিজ্ঞান নাকি? আজকের আসরে তুমি ভগবান ভাই। ওগো তোমার বিচার কেন অসমান? বলিহারি ভাই। যা করছিস রে, দয়া করে আজকে জানাবে হে তাই। কাকা বাবু, ই ভগবান নাকি? ইয়ার বিচারটা অসমান না বললে চিড়িয়া কোলা খাবার উপায় নাই। এই তুমি ভগবান, তোমার বিচার ঠিক নাই, তোমার বিচারটা ঠিক নাই। কেউ চড়ছে মারুতি গাড়ি, মা কেউ চড়ছে মারুতি গাড়ি ভাই। কারু পরনে টাঙ্গাইল শাড়ি। বলিহারি কেউ বাস করছে দুতলার উপরে। কারু পান্ত ভাতে নুন জুটে না, আবার কেউ খাচ্ছে দধি ছানা। কেউ বাস করছে ঝুপুড়ির ভিতরে। তাহলে তুমি যদি ভগবান, তোমার বিচার কেন অসমান? আজকে দয়া করে জানাবে হেতাই।
এই দিকটি ছেড়ে এবার অন্য পথে যায়। দাঁড়াও, এই বায়েন আস্তে। এই আজকে তুমি হচ্ছ ভগবান, আমি হচ্ছি বিজ্ঞান, আমি বর্তমান যুগের ছেলে। আস্তে আস্তে আস্তে, কথা বলবেন না। তাহলে এই মালটি ভগবান না কি রে? এই বাবু এইদিকে শোন, এই মালটি ভগবান আজকে, বুঝলি? আর ভগবানের বাইনটি কোথায় বললেন? আই যায় বাহনটি। তাহলে ই যদি রামচন্দ্র হয় তাহলে এইটা মুখ পুরা বান্ধব নাকি? না, বাহনটি ঠিক আছে, কিন্তু চেহারাটিও বাহ বাহ বাহ, না ঠিক আছে, চেহারা ঠিক আছে। তাহলে ও মা আজকে ই হচ্ছে ভগবান। আচ্ছা কাকা বাবু, আপনি বয়স্ক মানুষ বাবা, আপনি সাক্ষী দিবেন, ভগবানের নাভি কমল থেকে পদ্ম ফুলের সৃষ্টি নাকি গো মা? ভগবানের নাভি কমল থেকে পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে, আর সেই পদ্ম ফুল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে নাকি? আপনারা তো জানেন। তাহলে ইয়ার লাই মূল থেকে যদি পদ্ম ফুলের সৃষ্টি হয়, ইয়ার মাথার থেকে কুলিয়া খাড়া শাক হবে না এমন করে গ্যারান্টি আছে? হইতে পারে। তোমার মাথার থেকে কুলিয়া খাড়া শাকও হইতে পারে। এইটি হচ্ছে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিচ্ছে কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের জন্মটি কোথায়? কারাগারে, মানে জেলখানায়, গোদা বাংলায় বলা যায় জেলখানাতে। আচ্ছা কাকা বাবু, যে মালটি জেলখানাতে জন্ম সেই মালটি কেমন হইতে পারে বুঝিলেন? ও মা, যার কারাগারে জন্ম, যার জেলখানাতে জন্ম, সেই মালটি কেমন হবে আপনারা বলুন, বিচার করি। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে, অষ্টমী তিথি, অমাবস্যা, লোডশেডিং নাকি? কারেন্ট নাই, কংসের কারাগারে কারেন্ট ছিল নাই। তাহলে একবার করে বিদ্যুৎ গুলো ফিচিক ফাচিক করে দিচ্ছে আলো, বুঝতে পারলেন? সালা শিয়াল ডাকছে, কুকুর ডাকছে, আর এই মালটির জন্ম হচ্ছে। এই বর্তমান যদি আমাদের কলিযুগ হতো তাহলে আমরা কি করতাম? মাইক মেন্দা কংসের কারাগারে দু চারটে হ্যালোজিন ফিট করতে পারছেন না আপনি? পাচ্ছেন। যদি ভগবান শ্রীকৃষ্ণ বলে যে আমি কংসের কারাগারে জন্ম নেব, এখন যদি বলে কাকা বাবু আমাদের দু চারটে হ্যালোজিন ফিট করা কোনো ব্যাপার নাই, একটা 5 ঘড়িয়া জেনারেটর আমরা যেই করে চালু করে দিতাম। তাহলে তুমি কংসের কারাগারে জন্ম নিচ্ছ, একটা লাইট নাই, তুমি আমাকে জানাও তুমি কি ধরনের ভগবান? কি ধরনের ভগবান? তোমাদের যুগে লাইট থাকে নাই, কিন্তু আমাদের যুগে লাইট দেখতে পাচ্ছ কাকা বাবু? আজকে হচ্ছে আমি নাতি সাহেব নাকি? এইটি হচ্ছে দাদু। ও মা, ই হচ্ছে দাদু, আমি নাতি। তাহলে নাতি হই পরে দাদুর সঙ্গে যে কোনো ইয়ার্কি ঠাট্টা করতে পারি। আজকে কারো কিছু বলার নাই, মানে আজকে আমার কিন্তু মুখের কোনো কাটা খোঁচা রইবে নাই, বুঝতে পারলেন? আপনারা বসে বসে শুনুন, মাঝে মাঝে যদি বিরক্ত লাগে কানে কাপড় দিবেন, কিন্তু আজকে আমি ছাড়ি। আজকে মুখে যা বলা সব কিন্তু বলবো। দাদু যেহেতু অতএব আমার আজকে কিন্তু পাস করে নিয়েছি আমি আগে। কি আজকে যেহেতু নাতি, এই মালটি দাদু। এই আমরা কত রকম লাইট আবিষ্কার করেছি দেখো, দেখতে পাচ্ছ? হ্যালোজিন আছে, টিউব আছে, টুনি আছে, মার্কারি আছে, 5 সেলিয়া 10 সেলিয়া 12 সেলিয়া টর্চ আছে, 100 পাওয়ার 200 পাওয়ারের বাল্ব আছে দাদা নাকি? উচ্চারণটা ঠিক আছে তো? না আমাদের তো কলগেট আছে, ব্রাশ আছে, আমাদের উচ্চারণের কোনো ভুল হবে না, ইয়াদের হইতে পারে না, কি বলুন? তাহলে আমরা এত সকল ধরনের লাইট আবিষ্কার করেছি, আর এই মালটি কৃষ্ণের কারাগারে জন্ম নিচ্ছে, একটা কোনো কিছু লাইট নাই, বিদ্যুতের আলোটাই একমাত্র ভরসা। তো ইয়াদের যুগে কি লাইট থাকে নাই? কিসের লাইট ছিল? হ্যাঁ হ্যাঁ দূর সেই জুমরা কাঠের আলোটি, জুমরা কাঠের আলোটি। ইয়াদের যুগে ছিল জুমরা কাঠের আলো, মশালের আলো, বুঝতে পারলেন? ইয়ারা যদি সন্ধ্যা বেলায় কোন রকমের শ্বশুর বাড়িতে পৌঁছে যেত এই মালগুলো, তো আমাদের যেমন সুইচ দিলেই লাইট জ্বলছে, তাহলে ইয়াদের তো আর উপায় নাই, লাইট নাই। শাশুড়ি বলছে বলছে এ পুটি দেখ তো কে এসেছে, ই শ্বশুর ঘর গেছে এই মালটি, এ পুটি কে এসেছে দেখতো। তখন পুটি কি করছে, সেই সন্ধ্যাবেলায় ভাত হচ্ছে, বুঝতে পারলেন? এই এত বড় একটা কাঠকে বার করিয়ে সেই জুমরা কাঠের আলোটি নিয়ে যাই পরে, ও মা
এইটি আমাদের জামাই বাবু, বুঝতে পারলেন? ইয়াদের সেই জুমরা কাঠের আলো ছিল, মশালের আলো। তার প্রমাণ কোথায় পাই? কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, বটে রে। ওরে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, হস্তিনার মেয়েগুলি কোন জায়গায় গেল? আপন আপন আত্মীয়দের খুঁজবার জন্য ভাই রাত্রি দ্বিতীয় প্রহরে গেল সবাই। গান্ধারী তাদের সঙ্গে যোগ দিয়ে দিল। গান্ধারীর 100 বেটার প্রাণ গিয়েছিল। তাহলে আপন আপন আত্মীয়দের খুঁজবার জন্য ভাই মশালের আলো হাতে সবাই ছুটে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল, হস্তিনার মেয়েরা কি করলো? তাদের আত্মীয় পরিজনদের খুঁজবার জন্য তারা মশালের আলো হাতে সেই কুরুক্ষেত্র মাঠে গিয়েছিল। আস্তে আস্তে কথা বলবেন না বেশি। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধের সেই দিন থেকে আমরা প্রমাণ পাই যে এদের যুগে লাইট ছিল কিসের লাইট? না সেই মশালের আলো, জুমরা কাঠের আলো। আস্তে আস্তে আস্তে। আচ্ছা কাকা বাবু, এই যে কাকা বাবু আপনাকে বলছি, রামায়ণ টামায়ণ পড়েন নাকি? পড়েন? কি জন্য পড়েন বাপ? ওই রামায়ণটা কি জন্য পড়েন? আর যত মিথ্যা কথাগুলো লেখা আছে, ইয়াদের রামায়ণটাতে যত মিথ্যা কথা লেখা আছে, গাঁজাখড়ি গল্পগুলো লেখা আছে। তখনকার দিনে কম পয়সাতে গাঁজা পাওয়া যেত, মণিপুরি গাঁজা, বুঝলেন? তাহলে ইয়ারা যে যেমন পাইত গাঁজা খাইত, আর এই বুঝিয়া রামায়ণ লিখব, বুঝলেন? তার জন্য একটা রামায়ণের সঙ্গে আরেকটা রামায়ণের কোনো মেল নেই। ও মা, ইয়াদের রামায়ণটা, ওই যে কাকা বাবু আপনি রামায়ণটা পড়েন না, আমি বলবো রামায়ণটা না পড়ার দিকে ওইটা পুকুরের জলে ভাসাই দেন, নাহলে আগুন দিয়ে পোড়াই দেন গা। ওইটাতে যত মিথ্যা কথাগুলো লেখা আছে একটাও সত্যি কথা লেখা নাই। একজন 3 বন্ধু, আস্তে আস্তে 3 বন্ধু গাঁজা খেয়েছে, বুঝলেন? এই বাপ মন দিয়ে শুন, 3 বন্ধু গাঁজা খেয়েছে। একজন হচ্ছে 14 কলকিয়া, একজন খেয়েছে 16 কলকিয়া, আর একজন খেয়েছে 18 কলকিয়া, বুঝলেন? 3 বন্ধুতে গাঁজা খেয়েছে। খেয়ে নেশা হয়ে গেছে, শরীরটা চড়া হয়ে গেছে। চিন্তা করছে যে আমরা একটু ঠান্ডা হাওয়াটা লাগাই আসি। ঘুরতে বেরিয়েছে 3 জনে, তো 3 জনে মিলে কথা গল্প বলতে শুরু করেছে, বুঝলেন? নেশা হয়ে গেছে। যে 14 কলকিয়া খেয়েছে সে বলছে এ রাজু এদিক শুন, আমার মামা দাদুর টিলা ছাদটা জানিস কত বড়? 3 জনে গল্প শুরু করেছে। বলছে আমার মামা দাদুর টিলা ছাদটা জানিস কত বড়? বলছে কত বড় রে? বলছে আমার মামা দাদু টিলা ছাদটার উপরে উঠতো, উঠে পড়ে যদি এই গ্রীষ্মকালে বৃষ্টি না হইতো, যদি গ্রীষ্মকালে বৃষ্টি না হইতো, চাষ যদি না হইতো, দাদু ওই টিলা ছাদটির উপরে উঠে মেঘটাকে একটু ভুলুক করে দিত, বুঝলি? হদ করে জলটা পড়ে যেত, দিপরে আবার এমনি করে দিত। বুঝতে পারছেন? তাহলে এই 14 কলকিয়া খেয়েছে, আর যে 16 কলকিয়া খেয়েছে সে ছেড়ে দিবে না। সে বলছে বোকা কুথা, তোর দাদুর টিলা ছাদটা ওই রকম, আমার দাদুর টিলা ছাদটা জানিস কেমন? বলছে কেমন? বলছে আমার দাদু যদি টিলা ছাদটায় উঠতো তো একটা ছোট লাঠি নিত, বুঝলি? এই লাঠিটা নিয়ে পরে তারাগুলোকে গুনতো 1 2 3 4। হ্যাঁ কাকা, যে 18 কলকিয়া খেয়েছে সে ছেড়ে দিবে? সে বলছে বোকা কুথা, তোর দাদু ভুলুক করে দিত, তোর দাদু তারা গুনত, আর আমার মামা দাদু টিলা ছাদটা জানিস কত বড়? কত বড় রে? বলছে আমার মামা দাদুর যখন 6 মাস বয়স, আমার মামা দাদুর যখন 6 মাস বয়স, আমার দাদুর দাদু আমার দাদুকে নিয়ে পরে অন্নপ্রাশনের সময় হাওয়া খাওয়া দিয়ে গেছে টিলা ছাদ। তো কোন রকমে এত গরমে আমার দাদু হাত পিছকে পড়ে গেছে। তো পড়ছে, যখন নিচে পড়ছে আমার মামা দাদুর বয়স হচ্ছে 18 বছর।
বটে রে। তাহলে ইয়াদের কি রকম গল্প বুঝতে পারছেন? ইয়াদের হচ্ছে সেই রকম গাঁজাখুরি গল্প। কোন দিনের কথা? যেদিন রাম আর রাবণীতে লাগিল লড়াই। আচ্ছা যেদিন রাম আর রাবণীতে লাগিল লড়াই, রাবণ রাজা একখানা তীর ছেড়ে দেয়, যার নাম শক্তিশালী রামায়ণে বলল। রাবণ রাজা একবারে তীর ছেড়ে দিল, লক্ষণের তীরটা ঢুকে গেল ভাই। রামচন্দ্র ভাবছে আমার ভাইটা আর নাই। তাহলে যেই মাত্র রামায়ণের ঘটনাটা শুনুন মা, রাম আর রাবণের লড়াই। রাম আর রাবণের লড়াইটা কাকে নিয়ে হয়েছিল? কাকা বাবু, কাকে নিয়ে লড়াই? রাবণের লড়াইটা কার জন্য হয়েছিল? সীতাকে নিয়ে। তাহলে ইয়াদের যুগে বউ নিয়ে টানাটানি না, কি বলুন? সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। ইয়াদের যুগে বউ নিয়ে টানাটানি। তাহলে রাম বনবাসে গেছিল, কি জন্য গেছিল? না দশরথ বলল যে যা বেটা তুই 14 বছরের বনবাসে, ভরত রাজা হবে। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। সবাই মিলে একবার বলুন শ্রী গুরু প্রেমানন্দে নিতাই। ঠিক আছে। তো যাই হোক, তাহলে রামচন্দ্র বনবাসে, ও মা মন দিয়ে ঘটনাটি শুনবেন। 14 বছরের জন্য বনবাস পাঠিয়েছে কে? না রাজা দশরথ। কেন পাঠিয়েছিল? কারণটা কি? ও মা আপনারা বলুন। রামচন্দ্র যে বনবাসে গেছিল, পাঠিয়েছিল কে? দশরথ। কেন? কই বলেছিল, সেটা পরের কথা। কই বলেছিল মানে দশরথের বউ দশরথকে বলেছিল রামচন্দ্রকে বনে পাঠাও। তাহলে আমাদের জানতে হবে দশরথের কটি বউ? হ্যাঁ, কটি? বলুন। 3টি। আপনি ওই 3টিতে প্রীতিভোজ মেরিয়েছেন, আর বাকিগুলি নিমন্ত্রণ দেই নাই নাকি? না বটে রে। রামচন্দ্রের স্ত্রী হচ্ছে 749টা, একটা কম 750। এইটা সবাই জানে না। তো 750টা বিয়ে করলো কেন? কারণ কি? একটার পর একটা লব দেখুন বেরিয়ে যাবে। হ্যাঁ, বিয়ে করলো কেন? কারণটা কি? প্রথমে বিয়ে করেছে, দাঁড়ান, প্রথমে বিয়ে করেছে, ছেলে পুলে হয় নাই। দ্বিতীয় বিয়ে করেছে, ছেলে পুলে হয় নাই। তৃতীয় বিয়ে করেছে, ছেলে পুলে হয় নাই। 4 নাম্বার বিয়ে করেছে, ছেলে পুলে হয় নাই। এই যে মাইক বেন্দা, এই শুনো মাইক বেন্দা, আপনার মনে করুন এখানে হ্যালোজিন আছে, ইনপুট আছে, আউটপুট আছে, আপনার চারদিকে আপনি টিউব লাইট দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনার যদি ব্যাটারির সেলটা ডাউন থাকে, এগুলো জ্বলবে? একটাও জ্বলবে নাই। আর আপনার যদি ব্যাটারির সেলটা ঠিক থাকে, যত টাঙাচ্ছেন টাঙান। তো দশরথের নিজের যে সেলটা ডাউন, সেটা তো চিন্তা করা দরকার নাকি? তাহলে যতই বিয়ে করুক হবে কোথা থেকে? হ্যাঁ, তাহলে বিয়ে করেছে, লাস্টে যে 3টি বিয়ে করেছে, তার মধ্যে কই বলি দিল যাও তোমার স্বামীকে, তোমার ছেলেকে রামচন্দ্রকে বনবাসে পাঠাও। তাহলে ইয়ারা বউয়ের কোথায় বস? দাদু ভাই রাজ্যকে দাদু হই বলে তোমার তো রাখা উচিত নয় নাকি? তোমরা ছিলে বউয়ের কোথায় বস। দশরথ ছিল বউয়ের কোথায় বস, রামচন্দ্র ছিল বউয়ের কোথায় বস, এই মালটিও বউয়ের কোথায় বস। বিশ্বাস করুন মা, সত্যি কথা বলছি, এইটা আমার বলার ইচ্ছা থাকে না। এই মালটিও বউয়ের কোথায় বস। একদিন ইয়ার বাড়ি গেছি, বুঝলেন? ইয়ার বাড়ি গেছি, যে পরে দেখছি বাড়ি, আমার বলার ইচ্ছা নাই, বলবো। ইয়ার বাড়ি যেই পরে দেখছি, ইয়ার বউয়ের ছায়া কাটছে গো। তো লজ্জা বলতে নাই, আর কি ছিল দেখি নাই, তবে ওই ছায়াটা দেখতে পেয়েছি। তোর একটু লজ্জা বলতে নাই দিচ্ছি। হ্যাঁ, আমি একবারে কান মুজিয়ে চলে আসছি, জানেন? তাহলে ইয়ারা ছিল বউয়ের কোথায় বস, ইয়ারা ছিল বোকা। ওমা, ইয়ারা ছিল বোকা। আচ্ছা, বোকা কয় প্রকার? এই বোকা কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। দুর্বোকা 10 প্রকারের বোকা আছে পৃথিবীতে। বোকাকে ভালো কোথায় বলা হয়? আহাম্মক। বুঝলেন? বোকাকে ভালো কোথায় বলা হয়? আহাম্মক।
তাহলে 10 প্রকারের বোকা কে কে একটু মন দিয়ে শুনুন। আহাম্মকের এক, যে খালি রাখে ট্যাগ, ট্যাগ মানে মানি ব্যাগ, মানি ব্যাগ কোনোদিনও খালি রাখবেন না, 1 টাকা হলেও ফেলে রাখবেন। আহাম্মকের এক, যে খালি রাখে ট্যাগ। আহাম্মকের 2, যে পরের চালে তুলে পুই। ও মা, পরের চালে যদি আপনি পুই গাছ তুলেন না, মনে করেন আপনার একটা পুই গাছ হয়েছে, তো পরের চালে তুলিছেন, আপনি মনে করছেন যে বেশ লতা পাতা মিলছে, মোটা হচ্ছে, আর পাশের ঘরে যে আছে সে টকগুলি কেটে কেটে কুমড়ার ঘ্যাট করে খাচ্ছে, বুঝলেন? আপনি বুঝতে পারছেন না। এইটা হচ্ছে আহাম্মকের 2। আহাম্মকের 3, যে শোধ করে না সেন্ট্রাল গভর্নমেন্টের ঋণ। আহাম্মকের 4, যে নিজের খাবার অন্যকে দেয় ধার। আহাম্মকের 5, যে পরের পুকুরে ছাড়ে মাছ। আপনি যদি পরের পুকুরে মাছ ছাড়েন, আপনি ভাববেন আমার মাছগুলি বেশ বড় হচ্ছে, আর ও দিব্যি দুপুর হলেই বড়শিতে করে টেনে টেনে মারছে। আপনি যখন জাল খিয়া দিচ্ছেন তখন দেখছেন তেলাপিয়া গুলো পড়ে আছে, বুঝলেন? আহাম্মকের 5। আহাম্মকের 6, যে পরের কোথাতে ঝগড়া ঝাঁটিতে রয়। আহাম্মকের 7, যে বায়ানের মতন শ্বশুর ঘরে মারে ভাত। যদি কেউ হজ্জামাই আছেন সে বুঝতে পারছেন মাসের কদিন নাকি। আহাম্মকের 7। আহাম্মকের 8, যে নিজের বউকে পাঠায় হাট। আহাম্মকের 9, যার সুন্দরী বউ থাকতে বেশ্যালয়ে রয়। আহাম্মকের 10, যে ইয়ার মতন বউয়ের কোথায় পায়। এই হচ্ছে 10টি বোকা, বুঝলেন? এই 10টি বোকা। তাহলে দশরথ বলি দিল যাও বনবাসে। যেই মাত্র বনবাসে চলে গেল, সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। আর রাম আর রাবণের যুদ্ধ। রাবণ রাজা একটা শক্তিশালী তীর ছেড়ে দিল, তীরটা পেয়ে গেল কার? লক্ষণের। যেই মাত্র লক্ষণের তীরটা ঢুকে গেছে, রামচন্দ্র ভাবছে তো ইয়াকে তো আর বাঁচানো যাবে না, কাতলা মাছের মতন খাপুচ খাপুচ করছে। তো আমাদের বর্তমান যুগে মনে করুন চিকিৎসা আছে, ইয়াদের যুগে কিসের চিকিৎসা ছিল? ও মা, ইয়াদের যুগে কিসের চিকিৎসা ছিল? সেই কবিরাজি চিকিৎসা। কবিরাজি চিকিৎসা। এদের যুগে ছিল শিকড় বাকড়ের চিকিৎসা, কবিরাজি চিকিৎসা। আমাদের যেমন বর্তমান বিজ্ঞানের যুগে আমরা কত কি আবিষ্কার করেছি চিকিৎসা ব্যবস্থা। আমাদের নার্স আছে, আমাদের ডাক্তার আছে, আমাদের ইনজেকশন আছে, আমাদের অ্যান্টিবায়োটিক আছে, না কি বলুন? এই করোনা ভাইরাসের সময় তোর কোটা সাধু বাবা এসেছিল রে। করোনা ভাইরাসটার সময় ইয়ার কোটা সাধু বাবা এসেছিল। হ্যাঁ, সবাই মাস্কটি পরিয়ে ঘরের ভিতরে বসেছিল। বলো হরি হরি বলো। কেন তোমরা হরি নাম করছো? তোমরা কেন বেরাও না রাস্তায়? হ্যাঁ, কে বাঁচাইলো? বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য আজকে করোনা ভাইরাস উদাও হয়ে গেল। তাহলে সেই অবদান কাদের? এটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান। তাহলে রামচন্দ্র চিন্তা করছে আমার ভাইটাকে বাঁচাবো কি করে। তখনকার ছিল কবিরাজি চিকিৎসা। চিকিৎসা করতো কে না এফআরসিএস লন্ডন, একটি মিনি বান্দর যার নাম হচ্ছে সুসেন বৈদ্য। বুঝলেন? রামচন্দ্র ডাক দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে এসে বলছে প্রভু কি ব্যাপার, আজ্ঞা করুন। বলছে শুনো, আমার ভাই লক্ষণ সিরিয়াস কন্ডিশন, শক্তিশালী ঢুকে গেছে, একে তুমি বাঁচাবার চেষ্টা করো। সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য একবারে প্রেসক্রিপশন করতে আরম্ভ করে দিয়েছে। তোমার ভাইয়ের খুব সিরিয়াস কন্ডিশন, তাই নাকি? ই কিন্তু আর বেশিক্ষণ নাই, একটু পরে পটল তুলবে, বুঝলেন কাকা বাবু? একে যদি বাঁচাইতে হয় তাহলে আমি কতগুলি ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধগুলি তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো। তো সঙ্গে সঙ্গে লিখতে আরম্ভ করেছে। শোনো, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চালনী, বিশল্যকরণী, নানা রকম এক পাতা প্রেসক্রিপশন করেছে। যাও এইগুলি গন্ধমাদন পর্বত থেকে সূর্য উঠার আগে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু। তাহলে রামচন্দ্র দেখছে সূর্য উঠার আগে যদি আনতে হয় ভাই, তাহলে স্পিডি মাল চাই একটা। স্পিডি মালটা কে? কে স্পিডি মাল? আমরা যেমন মারুতি নিয়ে এসেছি, তখনকার যুগেও মারুতি ছিল। মরুতের পুত্র মারুতি, পবন পুত্র হনুমান। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে হনুমান ওষুধ আনতে গেল।
ওরে সঙ্গে সঙ্গে হনুমান ওষুধ আনতে গেল। হনুমানের বুদ্ধি ছিল না, রামায়ণে বলল বান্দর জাতীয় ওষুধগুলি খুঁজে পেল নাই, এত বড় পাহাড়টা হাতে করে নাই। ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই, হাতে করে পাহাড় নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে বলল। এইদিকে পূর্ব দিকে সূর্য দেবে কমলা লেবু হল। হনুমানের দেখে তখন পিলে চমকে যায়। এক লাফ দিয়ে তখন সূর্যের কাছে যায়। এক লাফ দিয়ে তখন সূর্যের কাছে গেল। সূর্যকে গিয়ে তখন জিজ্ঞাসা করিল। একবারে দেখছে যে পূর্ব দিকে সূর্যদেব কমলা লেবুর মতন উঠতে যাচ্ছে। হনুমান কি করেছে না, এক লাফ দিয়ে পরে একবারে সূর্যের কাছে। এই এই বাচ্চাগুলো এই দেখ, কি বললাম বুঝতে পারলে? কি বললাম? এক লাফ দিয়ে পরে চলে গেছে একবারে সূর্যের কাছে হনুমান। তাহলে বিচার করতে হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বল? 13 লক্ষ কোটি। তুই ঠিক মতো মাপ করিস না। 15 কোটি কিলোমিটার। বোকা কুটা চেনটা ধরিস না তখন? তুই যখন মাপ হচ্ছিল চোখ ধরিস না? তাহলে আর কি করে করবি? তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। বুঝলি? বুঝতে পারলি? কিসে পড়িস? হ্যাঁ আচ্ছা, জিসে পড়িস পড়িস, ভালো করে পড়াশোনা কর নাকি? তাহলে 15 কোটি কিলোমিটার দূরে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। হ্যাঁ, এক লাফ দিয়ে যাওয়া যাবে? এই এই তোরা কবি গান শুনতে এসেছিস তো নাকি? বল, এক লাফ দিয়ে সূর্যের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে? এই মালটিকে বল। এই তুই এইখান থেকে ওই যে মা লক্ষ্মীরা বসে আছে ওখানে ঝাপাই দেখা দেখবি যা। তাহলে ইয়াদের গাঞ্জাখড়ি গল্প লয়, যত মিথ্যা কথাগুলো লেখা আছে। আচ্ছা, যেই মাত্র ঠিক আছে, যদি গেছে গেছে ও মা একটি ভুল দেখুন ধরাইল, আবার পরেরটা আসছে। যেই মাত্র লাভ দিয়ে চলে গেছে হনুমান, যে পরে সূর্যকে বলছে ভাই তোমার নাম কি? সূর্যকে যে বলছে এই এরা বড় গল্প করছে তো শোন। সূর্যকে যে পরে বলছে হনুমান, বলছে তোমার নাম কি? সূর্য বলছে আমার নাম ভানু। সূর্যের আরেক নাম কি রে? ভানু, জানিস তো? সূর্যের আরেক নাম হচ্ছে ভানু। বলছে এই তোমার নাম কি? বলছে আমার নাম ভানু। সূর্য আবার ঘুরে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম হনু। ই বলছে আমার নাম ভানু। হনুমান বলছে আমার নাম হনু। আর আমার মনে হচ্ছে এই মালটি নুনু নাকি রে? ও ভানু, ই হনু, আর তুমি মনে হয় নুনু। তাহলে বলছে আমাদের মনের মেল, নামের মেল আছে, এসো আমরা মিতালি পাতাই। আর যেই মাত্র কোলাকলি করতে গেছে, আর হনুমান কি করেছে ওই এত বড় সূর্যটা, বুঝতে পারলি? কেসটা বগল চাপা করে দিয়েছে। পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। ঠিক। তাহলে পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটাকে হনুমান বগল চাপা করে দিল। কাকা বাবু একটা লোমও পুড়িল নাই। হ্যাঁ, এই যে মুরগান বিশ্বজিৎ দা, দেখুন তো কিসে রান্না হচ্ছে। একটা গসগসে আংরা নিয়ে আসুন তো কাঠের। এই ইয়ার বগলটাই দিয়ে পরে দেখি পুড়িছে কিনা। নাকি কাকা? হ্যাঁ, এত বড় সূর্যটাকে হনুমান বগল চাপা করেছিল, একটা লোমও পুড়িল না। কি রে, আমরা যদি মা এখনকার এই গ্রীষ্মকালে পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে, যদি খালি পায়ে হেঁটে যায়, মাথাটা তেতে যাচ্ছে, পা গুলো ফসকা পড়ে যাচ্ছে, বলুন দেখুন। আর সেই সূর্যটাকে বগল চাপা করে দিল, হ্যাঁ একটা লোমও পুড়িল না। ওই রামায়ণটা কাকা বাবু আপনি যেটা পড়েন, বুঝলেন, ওইটা জলে ফেলে দেন গা, আর নাইলে আগুনে পোড়াই দেন গা। ওই 750 টাকা দিয়ে দাদা একটা রামায়ণ কিনার চেয়ে
750 টাকা দিয়ে একটা 750 রয়্যাল স্টাগ কিনবেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন। ইয়াদের মালগুলোকে পড়ার কিছু দরকার নেই, আমি বলছি। তাহলে একটি প্রশ্ন দিয়ে যাই, বুঝলেন? প্রচন্ড গরম, ছোট ছোট করি, যত আসা যাওয়া করবো তত মজা পাবেন। একে একবার ছেড়ে দিই নাকি? ছেড়ে দিই। তাহলে প্রশ্ন দেবো না, প্রশ্ন দেবো না, হালকা করে একটা দিই নাকি? প্রথমে হালকা করে দিই, তারপরে এসে করে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে জানাও, হনুমান কত বড় যেন শুনতে পাই। ওরে হনুমান কত বড় যেন শুনতে পাই, কেন লম্পুরে নাই জানাবে আমায়। এই একটি প্রশ্ন আমি তোমায় করে যাই। এই বলে প্রথম আসর আমি ছেড়ে যাই, এই বলে প্রথম আসর মোর সঙ্গ হলো। এরপর ভগবান এসে তুমি যা বলবে বলো।